নমস্কার, আমি মনোবিদ তানিয়া। আজকের এপিসোডে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা একটা স্পেসিফিক ধরনের সমস্যা। আমরা এটাকে আমাদের ভাষায় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি, সেটা হচ্ছে অটিজম। আগে অটিজমের মধ্যে আরও অনেকগুলো ভাগ ছিল, এখন সেটিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটাই ছাতার তলায় আনা হয়েছে, কারণ তাদের সমস্যাগুলো প্রায় কাছাকাছি হওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে বিগত কিছু বছর ধরে ভীষণভাবে আলোচনা হচ্ছে। তার একটা বড় কারণ যে আমরা মনোবিদ হিসেবে দেখছি যে এই সমস্যা আগে যতটা না ছিল তার থেকে এক বছরে অনেক বেশি বেড়ে গেছে, মানে এটার পরিসংখ্যান বেড়ে গেছে। হঠাৎ করে একটা সমস্যা যদি পরিসংখ্যান বাড়িয়ে ফেলে সেটার পিছনে আমরা নানা রকম কারণ খুঁজতে শুরু করি, যেটা আগে কম দেখা যেত এখন অনেক বেশি দেখা যাচ্ছে। এর পিছনে আমরা অনেক কারণগুলোকে বা কী বিষয় এর জন্য জড়িত সেগুলোকেও জানার চেষ্টা করি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ম্যাটারনাল স্ট্রেস বা মায়ের কোনো খুব বিষয় নিয়ে খুব স্ট্রেস হওয়া, কোনো জিনিস নিয়ে ভীষণ মনে হওয়া, সেইটাও কিন্তু সমস্যা তৈরি করে। এছাড়া ম্যাটারনাল স্ট্রেস ছাড়াও দেখা যায় যে বাচ্চা যখন পেটে রয়েছেন সেই সময় যদি কোনো বড় সমস্যা কিছু দেখা যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা বড় হওয়ার পর অনেকে আমাদের এই প্রশ্নটাও করেন যে আমরা কি তাহলে বাচ্চা যখন প্রেগনেন্ট মাদার থাকছেন আমরা তো অনেক রকম টেস্ট করি, অ্যানোমালি টেস্ট এটা ওটা, তো এরকম কোনো টেস্ট করে কি ধরা যেতে পারে যে বাচ্চাটার অটিজম আছে কি না? না, ধরা যেতে পারে না, কারণ সেই সময়ই তার অটিজম হবে এরকম কোনো মানে নেই, মানে সেই সময় থাকে না। আমরা এটাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলছি, মানে বাচ্চাটা যখন বড় হবে, বাচ্চাটার বয়স যখন বাড়তে থাকবে তখন আমরা বুঝতে পারবো যে ওর মধ্যে এইরকম কোনো সমস্যা আছে কিনা। কারণগুলো অনেক ছোটোবেলাতেই ঘটে যেতে পারে, কিংবা বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে সেই সময় হাইপক্সিয়া, মানে ওর মাথায় ঠিক করে অক্সিজেন না পৌঁছানোর কারণে, বা অন্যান্য কোনো ইনফেকশন যদি ছোটোবেলায় ইনফেকশাস ডিসঅর্ডারে খুব ভোগে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনআইসিউর হিস্ট্রি থাকলে পরেই হয়, কিন্তু সেটাই কারণ আমরা বলতে পারবো না। তো এইরকম নানান কারণবশত এটা ঘটতে পারে, কিন্তু কারণটা এখনও গবেষণার বিষয় হয়ে রয়ে গেছে। অনেক কারণ অনেকেই বলছেন, এক্স্যাক্ট কারণ আমরা এখনও ধরতে পারিনি, তবে এই লাস্ট 2-4 বছরে কি কি কারণ আমরা দেখেছি সেটা আমরা বলতে পারি। এবার নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আমরা বুঝবো কি করে, কোন সময় থেকে বুঝতে পারবো? সাধারণত একটা ক্লিনিক্যাল আই 12 থেকে 18 মাসেই ধরতে পারবে, কারণ বাচ্চারা যখন বাচ্চাদের সাথে কমিউনিকেট করা হয়, খেলা করা হয়, ওরা চোখের দিকে তাকিয়ে কথা বলে না। এইটা থেকে প্রথম ধরা যায় যে কোনো জিনিসকে পয়েন্ট করে হাত দিয়ে দেখায় না, এটা থেকে বোঝা যায় যে ওর মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। বাবা মায়েরা বুঝতে পারেন আর একটু লেট করে, সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যে যখন বাচ্চা হাঁটা শিখে যাচ্ছে, মাইলস্টোনগুলো যখন ডেভেলপ করছে, কথা বলা শিখছে, সেগুলোর মধ্যে কিন্তু কিছু একটা দেরি হচ্ছে দেখতে পাওয়া যায়। ফিজিওলজিক্যাল মাইলস্টোন নয়, মানে দাঁত উঠতে দেরি হচ্ছে নয়, কিন্তু খেতে শিখছে, মানে খাবারটা হজম হয়ে যাচ্ছে, এটা দেরি নয়, কিন্তু কথা বলা, মানে যেগুলো আমাদের বাকি যে পরিধির দিকে যে মাইলস্টোনগুলো সেগুলোই দেরি হয়ে যাচ্ছে। মুখের দিকে তাকিয়ে জবাব দেয়া, ওর বিভিন্ন কমান্ড ফলো করা, কিছু একটা যে এটা নিয়ে এসো তো, বলটা নিয়ে এসো তো, ওই কমান্ডটা ফলো করতে পারছে না। এই রকম ছোটো ছোটো জিনিস থেকে সাধারণত বাবা মায়েরা বুঝতে পারেন এবং তখন আমাদের কাছে নিয়ে আসেন যে এমনি তো সবই করছে, কিন্তু কিছু একটা যেন আলাদা, এটা আমরা বুঝতে পারছি। অটিজমের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে এখন অটিজম শুধু অটিজম হিসেবে আমরা দেখি না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে ওরা কথা বলতে শুরু করেছিল, বাবা মা পাপা যেগুলো 2 ধরনের মানে কথা, সেগুলো শুরু হয়ে গিয়েছিল 2টো করে কথা, তারপরে হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছে, বা স্পিচটা রিগ্রেস করে গেছে, পিছন দিকে সরে গেছে, আর কথা বলছে না। কথা বলছিল, শুরু করেছিল, তারপর কথা বলা বন্ধ করে দিয়েছে। একটা কোনো বিভিন্ন একটা মুখ দিয়ে একটা এক্স্যাক্ট রকমের আওয়াজ করে। অনেকেই জিজ্ঞেস করেন এটার কারণ কি? ওই যে বললাম যে এটা না নিউরো ডেভেলপমেন্টাল, নিউরনগুলো যখন ডেভেলপ করছে আমাদের মস্তিষ্কে, সেগুলোর মধ্যে কিছু একটা অব্যবস্থা হওয়ার জন্যই কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। এদের আর কি ধরনের সমস্যা থাকে? সেন্সরি মিসইন্টিগ্রেশন, মানে আওয়াজ আমরা কি করি, চোখ কান নাক মুখ ত্বক জিহ্বা এগুলোকে কাজে লাগিয়ে আমরা বাইরের জায়গা থেকে জ্ঞানটাকে আহরণ করি এবং সেটাকে প্রসেস করার পর আমরা কথা বলি। এদের সমস্যাটা হচ্ছে এই যে চোখ কান নাক মুখ ত্বক জিহ্বা একসাথে মিলে আমাদের শরীরে কাজ করে, এদের করে না। হয়তো কানটা বেশি কাজ করছে, চোখ তার সাথে সায় দিচ্ছে না, চোখটা বেশি কাজ করছে, স্কিন তার সাথে সায় দিচ্ছে না, এবং তার ফলে হঠাৎ স্কিন বেশি সায় দেওয়ার জন্য তার মধ্যে একটা অ্যাজিটেশন হচ্ছে, বিরক্তি হচ্ছে, সে মাথা ঠুকছে, সে কিক করছে, সে এরকম কোনো কিছু, বা চিৎকার করছে। অনেক সময় দেখা যায় বাইরের জোরে আওয়াজ, শাঁখের আওয়াজ, মিক্সি গ্রাইন্ডারের আওয়াজ, এগুলো ওদের কানে খুব বেশি পরিমাণে শুনতে পাচ্ছে, মানে ওরা ভয় পেয়ে যাচ্ছে এই ধরনের আওয়াজে, মানে কান বেশি কাজ করছে। বা অনেক সময় দেখা যায় হুইল বা চাকা, যে জিনিস ঘোরে
সেইটা এদের খুব অ্যাট্রাক্ট করে। ফ্যান ঘুরছে, ওরা ফ্যানের দিকে বারবার তাকিয়ে থাকে। এইগুলো থেকে আমরা সাধারণত ধরতে পারি এগুলো হচ্ছে প্রথম দিকে যে ও সেন্সারি অর্গ্যানসগুলো একসাথে কাজ করতে পারছে না। তো এই ছোট ছোট জিনিসগুলোই থেকেই বোঝা যায় যে বাচ্চাটার মধ্যে একটা সমস্যা কিছু হচ্ছে। তখন মনোবিদের কাছে যত তাড়াতাড়ি নিয়ে আসা যায়, আমরা রোগগুলোর এই কারণগুলো আগে বললাম বা লক্ষণগুলো আগে বললাম একটাই কারণ লক্ষণগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলো যখনই বুঝতে পারছেন যে বাচ্চা অন্যরকম না ভেবে সঙ্গে সঙ্গে তাকে কোনো স্পেশাল এডুকেটর, কোনো সাইকোলজিস্ট তার কাছে নিয়ে যান। এক্ষেত্রে আমরা অনেক সময় জিজ্ঞেস করি ওষুধ খেয়ে কি অটিজম সারানো যায়? উত্তর না, ওষুধের সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই। ওষুধ খেয়ে অটিজম সারানো যাবে না। অটিজম একটা জীবনকালের অবস্থা। একবার কেউ অটিজমে পড়লে বা তার অটিজম হয়েছে এটা জানা গেলে 3 বছরের পর সেটাকে আমরা স্ক্রিন করে বলে দিতে পারি যে হ্যাঁ ওর অটিজম আছে এবং কত পার্সেন্ট আছে। তার নিচে হয়তো বুঝতে পারা যায় অটিজম আছে, কিন্তু কত পার্সেন্টেজ সেটা মাপার জন্য আমাদের কাছে এখনও সেরকম কোনো ভ্যালিড টুলস নেই, বাট আমরা বলতে পারি। কিন্তু যত তাড়াতাড়ি এটা ধরা পড়ে যাবে অন্তত ক্লিনিক্যাল আইতে, তত তাড়াতাড়ি ওর প্র্যাকটিস শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। প্র্যাকটিস বলতে স্পেশাল এডুকেশন। ওর এই যে সেন্স অর্গানগুলো ঠিক করে কাজ করছে না, সেইগুলোকে একসাথে ইন্টিগ্রেটেড করা, একসাথে কাজ করার জন্য বিভিন্ন রকম থেরাপি দেওয়া। আমরা মনে করতে পারি ওকে তো নিয়ে গেলে খেলায়, হাতে পায়ে কিছু একটা ব্রাশ করে, হ্যাঁ ওভাবেই ওর যেই যেই জায়গায় অ্যাজিটেশন আছে, যে সেন্সারি অর্গানগুলো ঠিক করে কাজ করছে না বলে মনে করছেন, তারা তখন সেইগুলোকে ইন্টিগ্রেটেড করার চেষ্টা করে। এছাড়া স্পিচের সমস্যা আমরা অনেক ক্ষেত্রে দেখছি, প্রলং স্ক্রিন টাইম, ছোট বাচ্চারা ফোন দেখছে, বাবা মার সুবিধে হয় চেঁচায় তাই জন্য ফোনটা দিয়ে রাখে, খাওয়াতে সুবিধে হয় ফোনটা দিয়ে রাখে। সারাদিনে প্রায় 12 থেকে 18 ঘন্টা বাবা মা কাজ করেন, বাচ্চা ফোন নিয়ে থাকে কারণ তার সুবিধে হয়। ফোনের ফলে বাচ্চার সাথে কথা না বলার জন্য বাচ্চা বুঝছে কমিউনিকেশন ওয়ান ওয়ে, মানে ওটা শুধু দেখতে হয়, বলতে হয় না, উত্তর দিতে হয় না। ও কি করে, ওই যেগুলো শিখেছে ওগুলোকেই রিপিট করতে থাকে, মানে কবিতা, গান, রাইম। তখন বাবা মা বলেন ওকে যেটা শেখাচ্ছি ও শিখছে, ও সেটা বলে দিতে পারছে, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি বাবা তোমার নাম কি কি, সেগুলো বলতে পারছে না। তার কারণ কমিউনিকেশনটা যে টু ওয়ে, দুজনের সাথে করতে হয়, এটা বাচ্চারা বুঝতে পারছে না। সেক্ষেত্রে ওদের মিরর সামনে রেখে বা ওই ফোন যেহেতু ওদের খুব ভালো লাগে ফোনের ক্যামেরা অন করে ওদেরকে শেখাতে হয়। বা এরা আরও একটা বড় যেটা জিনিস, আমি বলতে হয়তো কারোর নাম আকাশ, আমি আকাশ, এটা ওরা বুঝতে পারে না। ওরা বলে আকাশ খাবে, আকাশ যাবে, আকাশ নেবে, মানে ওরা থার্ড আই পার্সপেক্টিভে কথা বলে অনেক সময়। এবং মায়ের সাথে ওদের একটা আনইউজুয়াল অ্যাটাচমেন্ট থাকে, মা বা কেয়ার গিভার যে সঙ্গে থাকে তার সাথে একটা আনইউজুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়। বাকিদের সাথে কিন্তু চিনতেই পারে না, বা অচেনা লোক দেখলে চিৎকার করে, অচেনা জায়গা দেখলে চিৎকার করে, বা খাবার একটা স্পেসিফিক কাইন্ড অফ ফুড খায়। বা অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা মিক্সার গ্রাইন্ডারে অনেক বড় অবধি চামচে করে খাইয়ে দেয়, ফলে আমাদের এইখানকার যে মাসেলসগুলো আছে সেটা চিবানোর কাজ করে, সেটা কথা বলারও কাজ করে। এবার যেই ওটা খাইয়ে দেয় ফলে ওই মাসেলটা ঠিক করে ডেভেলপ করে না করার ফলে ওদের কথা অনেক আধো থেকে যায় বা বলে না। সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইগুলো, আমাদের যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে বোঝানো বা কোন কোন জায়গায় ওর খামতি রয়েছে সেইগুলোকে বুঝে আমরা তারপরে স্পেশাল এডুকেশন দিই। এবার হচ্ছে এর ভবিষ্যৎ কী। এখন আমরা যেভাবে এটার ব্যাপারে এগিয়েছি, রিসার্চ করছি, যেভাবে এটাকে নিয়ে আমরা কাজ করছি, সেখানে কিন্তু অনেক আউটকাম বেটার হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মাইল্ড অটিজমে বড় হওয়ার সাথে সাথে সমস্যাগুলো সাবসাইড করে যায় এবং আমরা ভালো করেই কাজ করতে পারি, যদি না তার সাথে কোনো ইন্টেলেকচুয়াল ডেফিসিট মানে বুদ্ধির সমস্যা অথবা হাইপার অ্যাক্টিভিটির সমস্যা থাকে। সেক্ষেত্রে ওটাকে ম্যানেজ করা আরও একটু কঠিন হয়ে যায়। কিন্তু এই দুটো সমস্যা তার সাথে জড়িয়ে না থাকলে একটু বড় হলে পরে দেখা যায় আমরা বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট অনেক বেটার করতে পেরেছি অনেক ক্ষেত্রে। এবং এখন অনেক ইনস্টিটিউট আমাদের কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় চলে এসছে, যেখানে নিয়ে গেলে পরে ছোটোবেলা থেকেই যদি আমরা ওদের ট্রেনিংয়ে রাখি তাহলে এই জায়গাটাকে অনেক বেটার ডেভেলপ করা যায়, মেন স্ট্রিমিং করা যায়, তাদেরকে রোজকার জীবনে ফিরিয়ে আনা যায়। এবং এরা কিন্তু কোনো একটা বিশেষ কাজে অনেক সময় খুব সক্ষম হয়। সেই জায়গাটা যদি আমরা বুঝে ফেলতে পারি যে ও ভালো ভায়োলিন বাজাতে পারে, কি ও ভালো লিখতে পারে, কি ও ভালো আঁকতে পারে, কিছু একটা এরা অনেক সময় ভালো পারে যদি ইন্টেলেকচুয়াল ডেফিসিট না হয়ে থাকে, তো সেইটাকে আগে ভালো করে আইডেন্টিফাই করে সেই জায়গায় যদি ওকে আমরা মুভ করতে পারি তাহলে দেখা যায় যে বাকি মানুষের থেকেও অনেক ক্ষেত্রে ওই বিশেষ জায়গায় বিশেষ সক্ষমতা তারা দেখাতে পারছে। তো সেই জায়গা থেকে আমরা বাবা মাকে বলবো আর্লি ইন্টারভেনশন ভীষণ ইম্পর্টেন্ট, আগেই ধরা পড়ে যাওয়া এবং আগে থেকেই ওর প্র্যাকটিসগুলো শুরু হয়ে যাওয়া, সেটাই একমাত্র উত্তর এবং সেটাই একটা মানুষকে মেনস্ট্রিমিংয়ে ফিরিয়ে দিতে পারে, অটিজমকে মোকাবিলা করার জায়গা তৈরি করতে পারে। আজকের জন্য এইটুকু, নমস্কার।